গতকালকে আমরা একটা মজার খবর পাইছি। খবরটা হচ্ছে যে ম্যাকাইতে আমরা যে সেকেন্ড টেস্টটা খেললাম অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেটা আমরা ১.৫ দিনের মধ্যে হেরে গেলাম, ওই উইকেটটাকে ম্যাচ রেফারি ভেরি গুড সুপারিশ করছেন। মানে আইসিসি যদি এটা অ্যাকসেপ্ট করে, এটা তাহলে ভেরি গুড উইকেট হয়ে যাবে। একদম খুব স্যাটিসফ্যাক্টরি। আমরা খুব অবাক হচ্ছি, সবাই অবাক হচ্ছি, কারণ আমরা ধরেই নিয়েছিলাম যে এই উইকেটটা যেহেতু প্রথম দিনেই ১৮টা উইকেট পড়ছে এবং ১.৫ দিনের মধ্যে ৩০ উইকেট পড়ে ম্যাচের রেজাল্ট হয়ে গেছে, তাহলে এই উইকেটটা সম্ভবত বাজে উইকেট, পুয়ার উইকেট হবে। এই উইকেটটা ডিমেরিট পয়েন্ট পাবে। তা তো হলো না। ম্যাচ রেফারির সুপারিশটা একেবারে উল্টো। এটা কেন হলো? এটা নিয়ে ফেসবুকে টুকটাক লেখালেখিও হচ্ছে যে তাহলে কি ব্যাপারটা এরকম যে টার্নার উইকেট হলেই সেটা খারাপ আর পেস সহায়ক উইকেট হলেই সেটা ভালো। আমাদের এখানে তো দেখি একদিনে ১৫-১৬ উইকেট পড়লেই সেটাকে ডিমেরিট পয়েন্ট দিয়ে দেয়, বলে এটা পুয়ার উইকেট, বিলো অ্যাভারেজ উইকেট। এটা কি ধরনের কথা রে ভাই? শুধু কি পৃথিবী পেস বোলারদের জন্য, স্পিনারদের জন্য না? না, ব্যাপারটা এত সহজ না। এই ভালো উইকেট, স্যাটিসফ্যাক্টরি উইকেট, পুয়ার উইকেট, ডেঞ্জারাস উইকেট, এই যে গ্রেডিংগুলো আছে, এই গ্রেডিংগুলোর সঙ্গে টার্ন করা বা সিম মুভমেন্ট করা বা পেস সহায়তা, এটা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। পুরো ব্যাপারটা আসলে সাম্যের। এখানে ব্যাট বলে দুই পক্ষে এবং জীবনের নিরাপত্তায় এই ব্যাপারগুলোতে সাম্য আছে কিনা এটা দেখা হয়। পিচটা রেডি ছিল কিনা, উইকেটটা খেলার জন্য রেডি ছিল কিনা, এই ব্যাপারগুলো দেখা হয়। তো আমি আজকে একটু মিথ বাস্টিং টাইপের একটা স্টোরি করব। এটা আমাদের সাবকন্টিনেন্টে, বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের বহু লোকের ধারণা যে আমরা স্পিন সহায়ক উইকেট বানাইলেই এই ইউরোপিয়ানরা আমাদের বা অস্ট্রেলিয়ানরা আমাদের এটার রেটিং খারাপ করে দেয়। নট নেসেসারি ভাই। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে আমরা অবহেলিত। আমরা এখনও ইউরোপ আমেরিকার কাছে অনেক জায়গায় যোগ্য সম্মানটা পাই না। কিন্তু এই উইকেটের ব্যাপারটা আসলে একটু অন্যরকম। উইকেটে আমরা যে কারণে ডিমেরিট পয়েন্ট পাই, যে কারণে আনস্যাটিসফ্যাক্টরি আমাদের বলে, সেটা আসলে আমাদের উইকেট খারাপ বলে। তাহলে ভালো উইকেট, খারাপ উইকেট কি? এটা আইসিসির সংজ্ঞা দিয়েই আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব। আইসিসির ব্যাপারে সুস্পষ্ট সংজ্ঞা আছে। এটা কোনো লুকানো চুরানো ব্যাপার না, একটা গাইডলাইন আছে। আপনিও চাইলে নামায় আইসিসির ওয়েবসাইট থেকে পড়তে পারেন। এটা খুব স্পষ্ট একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা ধরে আমরা একটু আলোচনা করব। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। আমরা প্রথমে একটু কয়েকটা কেস স্টাডি দেখব। আমাদের একটা সাধারণ ধারণা তো যে পেস সহায়ক উইকেটে যতই উইকেট পড়ুক ওরা স্যাটিসফ্যাক্টরি বলবে, ওরা বলবে ভালো উইকেট। আর স্পিন সহায়ক উইকেটে একটু উইকেট পড়লেই, স্পিনাররা একটু উইকেট পড়লেই ওরা পুয়ার বলে ফেলে। আসলে কি সিনারিওটা তাই? এই জন্য আমাদের কয়েকটা কেস স্টাডি, আমি মোটামুটি ৮টা কেস খুঁজে বের করলাম, যে কেসগুলোতে আমাদের এই যে ভাবনা, আমাদের এই যে ফ্রেমিং, তার উল্টাপাল্টা রেজাল্ট আসতেছে। আপনি দেখবেন যে এইগুলা এক করলে এই ফ্রেমিংয়ে পড়তেছে না। কোনোটা পেশ সহায়ক হলেও সেটা খারাপ রেটিং পাচ্ছে, পেশ সহায়ক হলেও ভালো রেটিং পাচ্ছে, স্পিন সহায়ক হলেও ভালো রেটিং পাচ্ছে, স্পিন সহায়ক হলেও খারাপ রেটিং পাচ্ছে। তো আমরা সেগুলো একটু দেখি। যেমন ধরেন এই ম্যাকাই টেস্টের কথা যদি বলি, ম্যাকাই টেস্টে তো ১.৫ দিনের মধ্যে ৩০টা উইকেট পড়ে গেছে। এটা ম্যাচ রেফারি ভেরি গুড রেটিং দিচ্ছেন, আইসিসি এখনও ডিক্লেয়ার করে নাই। আইসিসি এটা যদি অ্যাপ্রুভ করে তাহলে ভেরি গুড হয়ে যাবে। এটা সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ ভালো স্তর। আবার ধরেন এই ২০২০ সালে অস্ট্রেলিয়া ইন্ডিয়া টেস্ট হয়েছিল অ্যাডিলেডে, যেখানে ইন্ডিয়া ৩৬ রানে অল আউট হয়েছিল। ওটাও কিন্তু ভেরি গুড না হলেও গুড পাচ্ছিল তখনকার রেটিং অনুযায়ী। ২০২০ সালে ৬টা স্তরের রেটিং ছিল, তখন স্যাটিসফ্যাক্টরি ছিল না, তখন গুড ছিল। তার মানে সেকেন্ড ক্যাটাগরির রেটিং পাচ্ছিল। ওখানে কোনো পানিশমেন্ট তো নাই, উল্টা প্রশংসা, গুড ও প্রশংসা। আবার আমরা একটু দেখি, এই দুটো আপনি দেখলেন যে পেসারদের প্রবল তাণ্ডবের পরেও এই দুটোতে ভেরি গুড গুড হলো। কিন্তু এই পেশ সহায়ক জায়গাতেই ইংল্যান্ডে ২০২৬ সালে, মানে এই বছরই ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট হলো লর্ডসে। লর্ডসে ওখানে ৩৩ উইকেট পড়লো দুদিনের মধ্যে। এই উইকেটটাকে আনস্যাটিসফ্যাক্টরি বলে দিল এবং একটা ডিমেরিট পয়েন্ট দিল লর্ডসকে। লর্ডসের মতো বেনুকে একটা ডিমেরিট পয়েন্ট দিল। কি ভয়ঙ্কর ব্যাপার না? তাহলে কি এই ব্যাপারটা শুধু ইংল্যান্ডের ক্ষেত্রে হয়, অস্ট্রেলিয়ায় হয় না? না, আপনি গত বছরই চলে যান। গত বছর দেখবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড অ্যাশেজের যে 4th টেস্টটা হয়েছিল মেলবোর্নে, মেলবোর্নের মতো বিখ্যাত ভেন্যু, এটা আনস্যাটিসফ্যাক্টরি হয়ে গেছিল। ওখানে ৩৬ উইকেট পড়ছিল দুদিনে। ৩৬ উইকেট পড়াতে ওটারে আনস্যাটিসফ্যাক্টরি বলে দিল।
এই যে দেখেন আমরা একই পেস সহায়ক উইকেটে 4 ধরনের রেজাল্ট পেলাম। যে এক অস্ট্রেলিয়া ইংল্যান্ডেই পেস সহায়ক বলে কোনোটা ভেরি গুড হচ্ছে, কোনোটা গুড হচ্ছে, কোনোটা ভয়ানক আনস্যাটিসফ্যাক্টরি হচ্ছে, কোনোটা বিলো অ্যাভারেজ হচ্ছে। তার মানে 4 রকম পেলাম। ওকে, তাহলে পেসের ব্যাপারটা বোঝা গেল যে পেস সহায়ক হলে ভিন্ন ভিন্ন রেটিং আসতে পারে। কেন আসবে সেগুলো তো আমরা পরে বলবো গাইডলাইন অনুযায়ী। এবার একটু আমরা স্পিন ফ্রেন্ডলি উইকেটের দিকে দেখি যে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলেই কি রেটিং খারাপ হয়? স্পিনাররা ভালো করতেছে মানেই রেটিং খারাপ না, ব্যাপারটা ওরকম না। আমরা আগে খারাপ দেখি। বাংলাদেশ নিউজিল্যান্ড যেমন 2023 এর টেস্টটা মিরপুরে, ওটা 36 উইকেট পড়ছিল 3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে আসলে, কিন্তু 3 দিন মাঝে একদিন খেলা হয় নাই। ওটা আনস্যাটিসফ্যাক্টরি ছিল, একটা ডিমেরিট পয়েন্ট ছিল, স্পিনারদের সহায়তা ছিল। তার মানে আমরা আমাদের ফ্রেমিংয়ে পড়লো। আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া থার্ড টেস্ট ছিল ইন্দোরে, ওটাতেও স্পিন সহায়তা ছিল। ওখানে একদিনে 14 উইকেট পড়ছিল, টোটাল 31 উইকেট পড়লো, স্পিনাররা দুর্দান্ত করলো, 31 উইকেটের মধ্যে 26টা স্পিনাররা নিল, রেটিং আসলো পুয়ার। তাহলে দেখলেন দুটো আমরা পুয়ার কেস পেলাম, স্পিনাররা যেখানে ভালো করছে এরকম জায়গায় পুয়ার এবং ডিমেরিট পয়েন্ট পেলাম। তাহলে আমাদের এখানে ফ্রেমিংটা মিলে যাচ্ছে, তাই না? না, এখানেও এত সহজে হাল ছাড়লে হবে না, আর একটু ডিপ ডিক করতে হবে। এবার আমরা দেখতেছি এই যে গত বছরের ঘটনা ইডেন গার্ডেন্সও স্পিনারদের সহায়তা দেয়। গত বছর ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ ছিল, ওখানে 40 উইকেট পড়ে গেল 3 দিনের মধ্যে। মানে স্পিনাররা 24টা উইকেট নিল এই 40 উইকেটের মধ্যে। তাহলে আমাদের স্বাভাবিক হিসাব বলে নিশ্চয়ই আইসিসি এখানে চোখ বুঝে পুওর বলে দিবে, ডিমেরিট পয়েন্ট দেবে না। এটা খুব স্যাটিসফ্যাক্টরি উইকেট ছিল, মানে একদম সেকেন্ড গ্রেড রেটিং পেয়েছে। আরেকটা ইন্টারেস্টিং রেফারেন্স আপনাকে বলি, পাকিস্তান অস্ট্রেলিয়া থার্ড ওয়ানডে, এতক্ষণ আমরা শুধু টেস্ট নিয়ে বলছি, একটা ওয়ানডে রেফারেন্স আনলে মজাটা বোঝা যাবে। গাদ্দাফিতে ছিল, এখানে স্পিনাররা প্রবল ত্রাস চালানোর পরে পাকিস্তান 4 উইকেটে জিতে গেল, লো স্কোরিং ম্যাচ ছিল। ইমিডিয়েটলি এটারে আনস্যাটিসফ্যাক্টরি দেওয়া ছিল। পরে আইসিসিতে অ্যাপিল করলো গাদ্দাফি স্টেডিয়াম কর্তৃপক্ষ, এবং আইসিসি এখানে বিচার করে বলল যে না, উইকেট স্যাটিসফ্যাক্টরি, উইকেট খারাপ ছিল না, উইকেট স্যাটিসফ্যাক্টরি, স্কিলের জায়গায় তারা এটা হয়েছে। তার মানে আপনি বুঝলেন যে উইকেট কি আচরণ করছে, মানে উইকেটে স্পিনাররা বেশি উইকেট পাচ্ছে না পেসাররা বেশি উইকেট পাচ্ছে, এটার সঙ্গে আসলে স্যাটিসফ্যাক্টরি, গুড, ভেরি গুড, পুওর, বিলো অ্যাভারেজ এগুলোর কোনো সম্পর্ক নাই। তাহলে সম্পর্ক কিসের আছে? ওই যে শুরুতে বললাম যে একটা মেইন কথা মনে রাখবেন, সেটা হচ্ছে সাম্য এবং নিরাপত্তা। এই দুটো জিনিস আইসিসি দেখে। সাম্যটাকে আবার দুভাবে দেখে। একটা হচ্ছে ব্যাটে বলে কি মোটামুটি একটা সাম্য আছে, লড়াইটা একই রকম ইভেন ফিল্ডে হচ্ছে ব্যাটসম্যান এবং বোলারের মধ্যে। আর একটা হচ্ছে দুই দলের মধ্যে, আসলে দল হিসাবে দেখতে চায় না, তারা দেখতে চায় প্রতিদিনের সঙ্গে দিন, সকালের সঙ্গে বিকেল, ফার্স্ট ডের সঙ্গে সেকেন্ড ডে। এই বদলানোটাকে খুব বেশি বদলে যাচ্ছে যে একদমই ফেয়ার হচ্ছে না খেলা। যারা প্রথম দিন ব্যাট করতেছে তারা শেষ হয়ে যাচ্ছে একদম, সেকেন্ড ডেতে যারা ব্যাট করতেছে তারা কিচ্ছু বিপদে পড়তেছে না। ডিফারেন্সটা কি খুব বেশি? মানে দুটো জিনিস, ব্যাটে বলে লড়াইটা ঠিক হচ্ছে কিনা, সময়ের সঙ্গে লড়াইটা ঠিক হচ্ছে কিনা, এটা হচ্ছে সাম্যের জায়গা। আর নিরাপত্তার জায়গা কি? নিরাপত্তার জায়গা হচ্ছে এখানে খেলা কি ঝুঁকিপূর্ণ, মানে উইকেটটা কি রেডি ছিল? উইকেট রেডি না থাকলে তো উল্টাপাল্টা আচরণ করবে, উইকেটে পড়ে বল লাফ দিয়ে উঠে আপনার মুখে এসে লাগতে পারে, ডেঞ্জারাস উইকেট, এটা সবচেয়ে বাজে রেটিং, এটা মানে তাৎক্ষণিক নিষিদ্ধ হয়ে যাবে ওই স্টেডিয়াম। এটা হচ্ছে সবচেয়ে খারাপ ব্যাপার। তো আমরা তো ওই নিরাপত্তার ব্যাপার খুব সহজে আসে না, ওই ডেঞ্জারাস রেটিং পয়েন্ট। এছাড়া বাকিগুলো মূলত আসে এই উইকেটের সাম্যের কারণে, যে উইকেটে আসলে সাম্য ছিল কিনা, সেই সাম্যটা কিভাবে নির্ধারিত হয়। এক্ষেত্রে আইসিসির পরিষ্কার গ্রেডিং আছে এবং নির্দেশনা আছে যে এই জিনিস দেখতে হবে, এই ফ্যাক্টরগুলো এখানে রোল প্লে করবে, করে গ্রেডিংটা তৈরি করবে। এই গ্রেডিং বা পদ্ধতিগুলো নিয়ে আইসিসির একটা লিখিত ডকুমেন্ট আছে, ডকুমেন্টটার নাম আপনারা যেমন দেখতেছেন আইসিসি পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রসেস। এটা নভেম্বর 2023 থেকে এফেক্টিভ। এর আগেও এটা ছিল, কিন্তু এর আগে এটার ক্যাটাগরি এবং ব্যাখ্যা অনেক সীমিত ছিল, ক্যাটাগরি বেশি ছিল কিন্তু ব্যাখ্যা সীমিত ছিল। এটা 2023 থেকে অনেক ক্যাটাগরি মাত্র 4টাতে নামায় আনা হয়েছে,
পিচ রেটিংয়ের, আর ব্যাখ্যা অনেক এক্সটেন্সিভ করা হয়েছে, যাতে এখানে অনেক বেশি রেফারিরা স্বাধীনতা নিয়ে বিভিন্ন জাজমেন্ট দিতে পারেন। তো আমরা একটু সেখান থেকে দেখি যে এখন যে ক্যাটাগরিগুলো করা হয়, আগে তো 6টা ক্যাটাগরি ছিল, এখন 4টা ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। এই 4টা ক্যাটাগরিগুলো আসলে কিভাবে রোল প্লে করে আপনি দেখতেছেন না, এখন আসলে 4 ধরনের রেটিং করা হয়। প্রথমে ভেরি গুড, তারপরে স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, তারপরে আনস্যাটিসফ্যাক্টরি অসন্তোষজনক, যেটাতে একটা ডিমেরিট পয়েন্ট হয়। এরপরে হচ্ছে আনফিট, এখন আর ডেঞ্জারাস বলা হয় না ওটাকে, এখন ওটা আনফিট, যেটাতে 3টা ডিমেরিট পয়েন্ট হয়। আগের মতো 6টা হয় না, ডেঞ্জারাসের জন্য আনফিট হয়, আর কখনো কখনো ভেন্যু সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তো আমরা খুব ভালোটা যদি দেখি তাহলে বাকিগুলো বুঝতে পারবো। খুব ভালোতে কি আছে, ভালো ক্যারি, মানে বলটা উইকেটে পড়ে বেশ ভালোভাবে ব্যাটে আসতে হবে, ক্যারি পাবে আর কি। সীমিত সিম মুভমেন্ট, বেশ সিমটা শুরুতে ভালো মুভ করবে, এটা এক টলারেবল। টলারেবল মানে এটাই চাওয়া হয়। ম্যাচের শুরুতে ধারাবাহিক ভালো বাউন্স, খেলার শুরুতে গ্রহণযোগ্য মাত্রায় টার্ন স্পিন, মানে এটা কিন্তু শুরুতে শব্দটা খেয়াল করেন। আমরা সাধারণত বলি একটা কথা আমাদের এখানে প্রচলিত আছে, খুবই ভুল কথা, যে প্রথম দিন প্রথম সেশনে যদি বল টার্ন করে তাহলে বাজে উইকেট। না, নট নেসেসারি। আইসিসি তার ক্যাটাগরিতেই বলতেছে যে ম্যাচের শুরুতেই সামান্য মাত্রায় গ্রহণযোগ্য মাত্রায় টার্ন স্পিন থাকতে পারে, আর ম্যাচের শেষ দিকে স্বাভাবিক ক্ষয়ের কারণে পুরোপুরি স্পিন সহায়ক পরিবেশ। এগুলো যথেষ্ট ভালো, এগুলোকে কোনোভাবেই কোনো নেগেটিভ জিনিস হিসাবে দেখা হবে না। এটা একটু একটু করে কমলে সেটাকে সন্তোষজনক বলা হবে। অসন্তোষজনক জিনিসটা কি, ব্যাট ও বলের মাঝে সমান প্রতিযোগিতার সুযোগ না দেওয়া পিচ, মানে ওই যেটা বললাম সাম্যের কথা। হয় ব্যাটসম্যানদের অতিরিক্ত সুবিধা দেওয়া, মানে সিম ও স্পিন উভয়ের ক্ষেত্রে উইকেট পাওয়ার সম্ভাবনা অতি নগণ্য থাকে, অথবা বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়া, সিম বা স্পিন উভয়ের ক্ষেত্রেই উইকেট পাওয়ার অতিরিক্ত সুযোগ তৈরি হয়। আর অনুপযুক্ত পিচটি অত্যন্ত বিপজ্জনক হলে সেটিকে অনুপযুক্ত রেটিং দেওয়া যেতে পারে। এবার এই জিনিসটার এক্সপ্লানেশন তো অনেক বড়, এই পুরো দলিলটা অনেক বড়। আমরা সেই জায়গা থেকে একটু বলি যে ভালোটা তো বুঝলাম, খারাপটার ক্ষেত্রে আসলে ম্যাচ রেফারি কি বিবেচনায় নেন। এখন দেখেন বল মুভ করতেছে, এই মুভমেন্ট দেখে তো আপনি তাহলে ডিসিশনে পৌঁছাইতে পারবেন না যে এটা কি খারাপ উইকেটের কারণে মুভ করতেছে নাকি বোলারের স্কিলের কারণে। এখন দেখবেন ম্যাচ রেফারি যে এই উইকেটে কি আসলে এমন আচরণ করতেছে যে উইকেটে ভাঙাচোরা আছে শুরু থেকে, আনপ্রিপেয়ার্ড উইকেটের মতো, যেটা কারণে বল এদিক ওদিক চলে যাচ্ছে, আসলে এটা সিম মুভমেন্ট না, আসলে বল ভুতুড়ে নড়াচড়া করতেছে। আবার দেখবেন যে ওই যে বাউন্সের কথাটা বলা হয়েছে, যে ফেয়ার বাউন্স একা অনেক কিছু মেন করে, বল ক্যারি থাকার সঙ্গে ফেয়ার বাউন্স থাকতে হবে। সবসময় একই হাইটে বাউন্স আসবে তা না, এটাকে প্রেডিক্টেবল বাউন্স বললে সবচেয়ে ভালো হয়, যে আমি জানি এই উইকেটটা কেমন বাউন্স দেবে। সেইটা হুট করে একটা বল হাঁটুর নিচ থেকে গড়া যাবে না, একটা বল মাথায় লাফ দিয়ে উঠবে না, এটা একই সঙ্গে ডেঞ্জারাস উইকেট হিসেবে বিবেচিত হবে যদি এরকম আচরণ করে, যে একটা অনেক নেমে যাচ্ছে একটা অনেক উঁচু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, শুধু যদি নামতে থাকে, শুধু যদি হাঁটুর নিচে বা গোড়ালির কাছে চলে যেতে থাকে বারবার, প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও সেই উইকেটটা বাজে উইকেট, কারণ ওখানে ফেয়ার বাউন্স নাই, ওখানে ব্যাটসম্যানদের খেলার মতো বাউন্স নাই। ওই গোড়ালির নিচে গিয়ে তো আপনি খেলতে পারবেন না। মিরপুর সবচেয়ে বেশি বার এই বাজে রেটিং পাচ্ছে এই কারণে, ওই গোড়ালির নিচে বাউন্স পড়ে যাওয়া। আবার ক্যারি না থাকা, মানে ওই যে মিরপুরে যেটা আপনি দেখেন, বল পড়ে থেমে যায়, বল ব্যাটসম্যান পর্যন্তই যেতে চায় না, উইকেট কিপার তো বহুত দূর কি বাদ, বল কোনো ক্রমে স্টাম্প পার হইলে বিরাট ব্যাপার, সেটা রীতিমতো স্পিড স্টাররা ওখানে বলরে ফালায় স্টাম্প পার করতে কষ্ট হয়, বল পড়ে থেমে যায়, মনে হয় ও জায়গায় বসে একটু চাটা খেয়ে তারপরে ব্যাটসম্যানের কাছে যাবে, এটাও খুব বাজে ব্যাপার। মানে ক্যারি এবং লো বাউন্স, এটা আমাদের মিরপুরের মূল শত্রু বা সাবকন্টিনেন্টের মূল শত্রু হচ্ছে এই দুটো জিনিস। এই দুটো কারণেই আমরা বেশি ডিমেরিট পয়েন্ট খাই, মোটেও টার্নের কারণে খাই না। হ্যাঁ, লেথাল টার্ন বা লেথাল সিম মুভমেন্ট এগুলো বাজে হিসাবে দেখা হতে পারে যদি সেটা প্রমাণ করে, ম্যাচ রেফারি যদি ফিল করেন যে একেবারে ভাই প্রথম দিন থেকে 5 ডিগ্রি 6 ডিগ্রি বাঁক নিচ্ছে একটা পার্ট টাইম স্পিনারের বোলার। এখানে বলা আছে, এই ব্যাখ্যায় বলা আছে যে স্পিনারটা কে এটা আপনি দেখবেন। এখন যদি মুতিয়ামুর আলী ধরন হয়, শেন ওয়ান হয়, সে 4-5 ডিগ্রি বাঁক তো নেওয়াবে, সে তো কাচের উপরেও না হবে, ওটা দিয়ে আপনি পিচরে জাজ করতে যায়েন না। আবার আপনি যদি দেখেন গ্লেন ম্যাক্সওয়েল বা আমাদের একদম ধরেন যে বল টার্নই করাইতে পারে না এরকম কেউ, সে 4-5 ডিগ্রি বাঁক পেয়ে যাচ্ছে, তাহলে তো উইকেটের অবস্থা ভালো না,
উইকেট এক্সট্রাঅর্ডিনারি গ্রিপ দিচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি টার্ন করাচ্ছে, উইকেটে তার মানে কোথাও ছেঁড়া ফাটা আছে, এই উইকেট ভালো না। ম্যাচরেফরি তখন উইকেট দেখবেন। আবার লেথাল মুভমেন্ট সিমে পড়ে ওই যে লর্ডস যে কারণে ইয়েটা পাইল, ওখানে লো বাউন্স তো ছিলই, সঙ্গে লেথাল একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা স্বাভাবিক না, যে সিম ইউজ করে না ওরকম বোলারেরও বল পড়ে দেখা যাচ্ছে সিমে পড়লেই সাঁই করে বেরোয় যাচ্ছে বা সাঁই করে ঢুকতেছে, এটাও ভালো আচরণ না। ফলে আসলে পুরো ব্যাপারটা নির্ভর করে যে আপনি ফেয়ার উইকেট বানাচ্ছেন কিনা। এখন ফেয়ার উইকেটে ব্যাটসম্যান বিপদে পড়তেই পারে যদি তার স্কিলের অভাব থাকে, কিংবা বোলার দুর্দান্ত স্কিলফুল হয়, তাহলে তো সে বিপদে পড়তেই পারে। আমরা ম্যাকাই টেস্টটাকে যদি উদাহরণ হিসাবে নেই, ম্যাকাই টেস্টটাকে ফার্স্ট ইনিংসের যে সেশনটা আমরা অল আউট হয়েছে, ওই সেশন উইকেট কোনো আনপ্রেডিক্টেবল আচরণ করছে বা বোলারকে ভয়ানক কোনো সুবিধা দিছে? একদমই না। ওখানে এয়ারে সুইং করাছে মিশেল স্টার্ক বলটা। এখন এয়ার তো উইকেটের অংশ না, এয়ার হচ্ছে নেচারের অংশ। সে তো বল ফালায় মুভ করায় নাই, বল পড়ে খুব বেশি মুভ করে নাই বলে হাসান খুব একটা এফেক্টিভই হয় নাই ম্যাকাইতে খেয়াল করবেন। ইনফ্যাক্ট ওই যারা সিম মুভমেন্টের উপর ভরসা করে তাদের জন্য শুরুর দিকে খুব একটা সহায়তা ছিল না, যে কারণে ওখানে সফল হয়েছে দুজন স্টার্ক, একজন মিশেল স্টার্ক আর একজন তার অনুসারী আমাদের শরীফুল। দুজনই এয়ারে সুইং করায়, দুজনই ওই রিস্ট দিয়ে ফ্লিক করায় বল। ফলে ওরা ওদের স্কিল দিয়ে 6টা করে উইকেট তুলে নিছে, ওটার সঙ্গে উইকেটের কোনো সম্পর্ক নাই। একই সঙ্গে দু দলের ব্যাটসম্যানরাও অত্যন্ত মানে স্কিললেস। বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি স্কিললেস, ফলে তারা সুইংয়ে বেশি পরাস্ত হয়েছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা একটু স্কিল আছে। আজকের দিনে সব ব্যাটসম্যানরাই স্কিল ফল করতেছে। আজকে সন্ধ্যায় একটা কন্টেন্ট করব, এর মাঝে একজন তর্কও করছেন যে আজকের দিনে নাকি ব্যাটসম্যানরা ভালো হয়েছে। কতটা ভালো হয়েছে আমি স্টার দিয়ে দেখাচ্ছি যে এখনকার দিনে ব্যাটসম্যানরা কেউ একটু সুইং টুইং খেলতে পারে না। ফলে এয়ারে সুইং করাইছে, ওখানে ব্যাটসম্যানরা তাদের স্কিলে পরাস্ত হয়েছে, বোলাররা স্কিলে বেটার করছে, এটাতে তো রেফারির কিছু বলার নাই, উইকেটের কিছু বলার নাই। উইকেট দুর্দান্ত ফেয়ার, এবং সেটা বোঝা গেছে। আমরা যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করছি, এমন এমন ফেজ আসছে যেখানে বোঝাই গেছে যেখানে একটু থাকলেই প্রচুর রান হইতো, হয় নাই তো আমরাই পারি নাই, কারণ আমরা আমাদের স্কিলটারই ওইখানে করতে পারি নাই, অনুবাদ করতে পারি নাই। তার মানে মূল ব্যাপারটা, আপনি যদি স্কিল দেখাইতে পারেন ওটা সমস্যা না। আবার এই যে ইডেনে ইন্ডিয়ান স্পিনাররা গাদা গাদা উইকেট নিল, আর আইসিসি তো কিছু বলে নাই, ম্যাচ রেফারি তো কিছু বলে নাই, ওকে তুমি ভালো স্পিনার, তোমার স্পিন ওরা খেলতে পারতেছে না, ওরা সাউথ আফ্রিকান ব্যাটসম্যান, ওরা স্পিন খেলতেই পারতেছে না, সেটাতে আমার কি বলার আছে? আমি ম্যাচ রেফারি ওদের গিয়ে খেলে দিব, উইকেট ভালো কিনা এটা আমি দেখব। আবার ইন্দোরে, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে হাজারবার স্পিনাররা উইকেট পাইছে, একই সঙ্গে বাজে রেটিং হয়েছে, কারণ ওখানে স্পিনাররা যতটা উইকেট পাইছে তার চেয়ে বেশি উইকেট গেছে হচ্ছে এই লো বাউন্স, বল থেমে যাওয়া, আজগুবি টার্নের কারণে। ফলে আমরা বুঝলাম যে আসলে ব্যাপারটা মোটেও স্পিনার ভার্সাস পেসার না, ব্যাপারটা আচ্ছা, গাদ্দাফির ওই রেফারেন্সটা যে কারণে দিছিলাম ওই যে ওয়ানডে ম্যাচের, সেটা একটু বলা দরকার। সেটাতে ম্যাচ রেফারি এই ভুলটা করছিলেন। ম্যাচ রেফারি দেখছিলেন যে ওখানে স্পিনাররা অনেক উইকেট পাচ্ছে, দু দলই কম রানে প্যাক হয়ে গেছে, লো স্কোরিং ম্যাচের রেজাল্ট হয়েছে মাত্র 4 উইকেটে, দু দলের কেউ 200 রান করতে পারে নাই। ফলে উইকেটটারে উনি আনস্যাটিসফ্যাক্টরি দিয়ে দিয়েছিলেন। কিন্তু গাদ্দাফি স্টেডিয়াম কর্তৃপক্ষ আত্মবিশ্বাসী ছিল, তারা আপিল করছে। আপিল করলে ওই ম্যাচের ফুটেজ দেখে টেকনিক্যাল যে কমিটি আইসিসি, তারা বলছে না উইকেট স্যাটিসফ্যাক্টরি। কারণ কি, ওখানে একটা বলও এরকম লো বাউন্স ছিল না, বল থেমে যায় নাই, শুধুমাত্র স্পিনারদের, দু দলেরই স্পিনারদের স্কিলের কাছে ব্যাটসম্যানরা খাবি খেয়ে গেছে। এখন সেটাতে কিছু বলার নাই, সেটা তো পিচের দোষ না, কিউরেটর ওই কনফিডেন্স দেখাইছে, সে আপিল করছে, জিতে গেছে। ওখানে কিন্তু রেটিং চেঞ্জ করে দেওয়া হয়েছে পাকিস্তানের ওই ভেন্যুটাকে। মানে সোজা কথায় যেটা বলতে যাচ্ছিলাম যে পেসার ভার্সেস স্পিনার না ব্যাপারটা ভালো উইকেট ভার্সেস খারাপ উইকেট। এখন সেইখানে মজাটা হচ্ছে যে আমরা খারাপ উইকেট বেশি বানাই, আমাদের সাবকন্টিনেন্টে আমরা ভালো উইকেট কম বানাই, এই কারণে আমরা বেশিবার এটা সাফার করি। কিন্তু আপনি দেখেন গত 2 বছরে কিন্তু আমরা সাফার করি নাই, এই যে টনি হেমিং আসার পর থেকে আমরা আর এটা সাফার করি নাই। আমি আমাদের দুজন লোকাল কিউরেটরের কথাও বলি, আপনি বাবু ভাই যে চিটাগাঙে উইকেট বানায়, বাবু ভাইয়ের কয়টা ডিমেরিট পয়েন্ট খাইতে দেখছেন? বাবু ভাইয়ের উইকেটেও তো স্পিনাররা ভালো করে, কিন্তু বাবু ভাই তো কখনো পুয়ার রেটিং পায় না। বা আমাদের খোকন ভাই এখন যে আবার ফিরে আসছে, দীর্ঘকাল খোকন ভাই থাকতে পারে না, আমাদের দেশের উইকেট বানানোর লিজেন্ডারি ফিগার খোকন ভাই, দীর্ঘদিন বিদেশে ছিল, পরে এসে একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতো, কিন্তু আমাদের ভালো উইকেট প্রথম খোকন ভাই বানানো শুরু করলো। তো খোকন ভাই আবার ফিরে আসছে, এখনো কোনো ভেন্যুর দায়িত্ব পাইছে কিনা আমি জানি না। তো খোকন ভাই যতদিন ছিল মিরপুর স্টেডিয়াম তো কখনো ডিমেরিট পয়েন্ট পায় নাই, এই ডিমেরিট পয়েন্ট পাইছে গামিনীরা বলে এসে।
মানে ব্যাপারটা স্পিনারদের সহায়তা তো দিব, আমার যদি স্পিনার বেশি থাকে আমি তো দিব, সেটার জন্য নোংরামি করার তো দরকার নেই, লো বাউন্স বানায় ফেলার দরকার নেই, গড়ায় দেওয়ার দরকার নেই বল, সেটা গামিনী করতো বলে আমরা সাফার করছি। ইন্ডিয়ায় অনেক ভেন্যুতে এটা হয় বলে ইন্ডিয়া সাফার করে। আবার ইডেনের মতো ভালো কিউরেটর, ইডেনের এই যে ভদ্রলোক, এই কিউরেটর তো বিরাট আলোচিত ফিগার, একটা বিরাট এন্টি হিরো টাইপের মানুষ। ওনার উপরে KKR কর্তৃপক্ষ সবসময় খেপে থাকে। ওই পুরো IPL সিজন জুড়ে ওনার সঙ্গে KKR এর গ্যাঞ্জাম হয়। অন্য সব ভেন্যুতে কিউরেটরের সঙ্গে IPL টিমগুলোর খুব ভালো টিউন, আর এখানে উনি মানবে না কোনো কথা। মানে কিউরেটরের যে কার্স উনি সেটা শো করে, এটাই ওনাকে দেখেন কিরকম বেস্ট বানায় দিছে। উনি ডিমেরিট পয়েন্ট পায় না, উনি এরকম টেস্ট হচ্ছে, রেজাল্ট হচ্ছে, এতগুলো উইকেট পড়তেছে, উনি প্রশংসিত হয়ে যাচ্ছেন, কারণ উনি এদের কথায় ভাসতেছেন না। অন্য কথা যে আমি স্বাগতিকদের যেটুকু সুবিধা দেওয়ার দেবো, আমার হোম টিমকে সুবিধা দেবো, সেটার জন্য আমি আপোষ করবো না, সেটার জন্য আমি উইকেট স্ট্যান্ডার্ডে আপোষ করবো না, বাকিরা আপোষ করে ধরা খায়। এইটা এইরকমই সোজা। হ্যাঁ, এই আইনটা একটু বৈষম্য দেখায়, বৈষম্য আইনে নাই। আইনে যেমন বলা আছে যে খুব বেশি ব্যাটসম্যানদের ফেভার করলেও সেখানে ডিমেরিট পয়েন্ট দেওয়া উচিত, সেটা আনস্যাটিসফ্যাক্টরি হওয়া উচিত বা পুয়ারও হতে পারে। কারণ একদমই স্পিনার পেসার কেউ কিছু করতে পারতেছে না, আপনি 5 দিন ধরে একটা ইনিংস খেলতে পারবেন বোঝা যাচ্ছে, ওই 680 for 3 করে আপনি ইনিংস ডিক্লেয়ার করে দিচ্ছেন, পরের দল আবার একটা ইনিংস শেষ হওয়ার আগেই 5 দিন শেষ। এরকম হলেও আসলে ডিমেরিট পয়েন্ট হওয়া উচিত, রেটিং খারাপ হওয়া উচিত, কিন্তু সাধারণত ম্যাচ রেফারিরা এটার ওভারলুক করেন। এই জায়গাটায় আমি বলবো ম্যাচ রেফারিদের ওরিয়েন্টেশনের সমস্যা। তারা ব্যাপারটা শুধু বোলারদের দিক থেকে, মানে ব্যাটসম্যানদের দিক থেকে দেখতে চান। পৃথিবীর জুড়েই তো এখন আসলে পার্সপেক্টিভটা এমন হয়েছে যে সব কিছু ব্যাটসম্যানদের পক্ষে নিয়ে দাও। ব্যাটসম্যানরা হচ্ছে এখন ননির পুতুল, নিজেরা কিছু করে খাইতে পারবে না, ICCর আইন বদলায় দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, তারপরে ব্যাটসম্যানরা যদি কিছু রান দয়া করে করেন। আর বোলারদের জন্য যত কঠিন পারো পরিস্থিতি বানাও, যত কঠিন পারো পরিস্থিতি বানাও, একটার বেশি বাউন্স দেওয়া যাবে না, ক্লোজ ইনে ফিল্ডার রাখতে হবে, অমুক তমুক, কত ভেজাল। তার মধ্যেও যে আজকাল এই স্টার্করা, নাহিদ রানারা, এরা, হাসান বা আমাদের শরীফুলরা এরকম করতেছে, এরা তো আমি বলি সেই মাপের বোলার, সেই মাপের বোলার বলে এটা করতেছে। একের সঙ্গে এটাও সত্যি, এই সময় ওই যে আবার বলি ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যান নাই বলে এটা সত্যি। এখন এই যে আইন কানুন এত ফেভারেবল হয়েছে ব্যাটসম্যানদের, ব্যাটসম্যানরা ভালো খেলতেই পারে না, একটু এদিক ওদিক হলেই, বাতাস একটু বেশি বেশি থাকলেই আর খেলতে পারে না। সেই দোষ কখনোই ICCর না, বরং আমি দেখি যে ব্যাটসম্যানদের যেটা অতিরিক্ত ফেভারেবল উইকেট সেটাতে ম্যাচ রেফারিরা কথা বলেন না, সেটাতে নোট দেন না যে এটা ব্যাটসম্যানদের অতিরিক্ত ফেভারেবল হয়ে গেছে। মানে অন্যরাও মেন্টালি একটা সেট আপ নিয়ে বসে থাকেন যে ব্যাটসম্যানদের ফেভার তো হবেই, পৃথিবীটাই তো ব্যাটসম্যানদের। এরা যদি কোনো ক্রমে, এই ডেভিড বুমরা নিজেরা যে জামানায় খেলে আসছেন, ওই জামানায় যদি এই ব্যাটসম্যানদের নামায় দেওয়া হতো ওই বোলারদের এগেনস্টে, এরা তো কেউ ইন্টারন্যাশনালে সার্ভাইভই করতে পারতো না। অথচ ডেভিড বুমরা এখন ব্যাটসম্যানদের ফেভার করেন। যাই হোক, আমি এরকম ব্যাটসম্যান ভার্সেস বোলার করতে চাচ্ছি না, কিন্তু রিয়েলিটি আমাদের পুরো পৃথিবীতে ব্যাটিংটা খুব ফল করছে। আজকে সন্ধ্যায় আবারও বলি, আজকে সন্ধ্যায় চেষ্টা করব, যদি অন্য কোনো বড় কিছু ঘটে না যায়, আজকে সন্ধ্যায় চেষ্টা করবো একটু স্টার্স দিয়ে বোঝানো, এবং আসলে খেলা দেখলেই বুঝবেন যে পৃথিবী জুড়ে ব্যাটিংয়ের কি একটা ক্রাইসিস চলতেছে। এবং সেটা সবচেয়ে বড় ক্রাইসিস চলতেছে কোথায় জানেন? এই বঙ্গভূমে। আমাদের চেয়ে বেশি ক্রাইসিসে কেউ ভুগতেছে না। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি বুঝাইতে পারলাম যে উইকেটের ব্যাপারটা পার্সিয়ালিটির না, ওটা আসলে নিরাপত্তার এবং সাম্যের।